2020 সালের 14 জুন মুম্বাইয়ের বান্দ্রার মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টের 6 তলার একটি ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে, যার মৃত্যু নিয়ে সে সময় সারা দেশ জুড়ে হিউজ কন্ট্রোভার্সি শুরু হয়। বলিউডের নামি দামি অ্যাক্টর, প্রডিউসার, পলিটিশিয়ান সুশান্তের মৃত্যুর সঙ্গে অনেকের নাম জড়ায়। এমনকি এই কেস সে সময় এতটাই হাইপড হয়েছিল যে ইডি, সিবিআই এবং এনসিবির মতো বড় বড় ইনভেস্টিগেটিভ এজেন্সিও এই কেসের সাথে যুক্ত হয়েছিল। কিন্তু আজ 5 বছর পরেও মানুষ বিশ্বাস করতে পারেন না যে সুশান্ত করেছিলেন। বেশিরভাগ মানুষ আজও দাবি করেন সুশান্তকে হত্যা করা হয়েছে। প্রশ্ন হলো কেন? আর এই গত 5 বছর ধরে আমাদের রোমাঞ্চপিডিয়া চ্যানেলে আপনারা বহুবার রিকোয়েস্ট করেছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একটি কন্টেন্ট বানাতে। তাই আজকের এই ভিডিওটা আপনাদের স্পেশাল রিকোয়েস্টেই তৈরি করেছি। আর এই ভিডিওতে আমি চেষ্টা করেছি মিডিয়া সেন্সেশন বাদ দিয়ে অ্যাকচুয়াল ফ্যাক্ট তুলে ধরতে। তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আপনি দেখছেন মিঠুন বলছি ইউটিউব চ্যানেল। আজ কথা হবে বলিউডের রাইজিং সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও শুরুর আগে অবশ্যই একটি করে লাইক করে দিন। 14 জুন 2020 সকাল 11:30। এদিন সকালে সুশান্তের কুক রোজকার মতো তার দরজায় এসে জিজ্ঞাসা করে আজ লাঞ্চে কি বানানো হবে। অন্যান্য দিন সুশান্ত দরজা খুলে কুকের সঙ্গে কথা বলতেন, কিন্তু আজ বারবার ডাকার পরেও সুশান্ত দরজা খুলছিলেন না। কুক ভাবেন যে সুশান্ত হয়তো ভেতরে হেডফোনে গান শুনছেন, তাই সে নিজের কাজে চলে যায়। এরপর সুশান্তের বন্ধু আর তার হাউসকিপাররাও তার ঘরের সামনে এসে তাকে বারবার ডাকাডাকি করছিল, কিন্তু এতবার ডাকাডাকি করার পরেও ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। সুশান্তের বন্ধুরা তাকে বেশ কয়েকবার ফোন করে, মেসেজও করে, কিন্তু ওপাশ থেকে কোনো রকম রেসপন্স আসে না। আর এই সময় ঘরের দরজাও ভেতর থেকে লকড অবস্থায় ছিল, তাই বেলা 1:30টার সময় একজন চাবিওয়ালাকে নিয়ে এসে দরজা খোলানো হয়। কিন্তু ভেতরে যে জিনিসটা তাদের জন্য অপেক্ষা করছিল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। সুশান্তের দুজন বন্ধু যখন বিছানার দিকে তাকায় তারা চিৎকার করে ওঠে। সুশান্তের দেহ তার ঘরেরই সিলিং ফ্যান থেকে ঝুলছিল, তার গলায় একটা সবুজ রঙের কুর্তা পেঁচানো ছিল। সে দুজন বন্ধু তাড়াতাড়ি সুশান্তের দেহটাকে সিলিং থেকে নামায়। এরপর সিপিআর দিয়ে আপ্রাণ চেষ্টা করে তার হার্টবিট স্বাভাবিক রাখার, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মাত্র 34 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন বলিউডের রাইজিং সুপারস্টার সুশান্ত সিং রাজপুত। পোস্টমর্টেমে দাবি করা হয় যে গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হওয়ার কারণেই সুশান্তের মৃত্যু হয়েছে। তবে সুশান্ত কিন্তু প্রথম নন। 90-এর দশকে একজন রাইজিং সুপারস্টার ছিলেন দিব্যা ভারতী। তিনিও অত্যন্ত কম বয়সে নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে তার মৃত্যুর ঘটনায় আজও অনেক রহস্য জড়িয়ে আছে। তবে সে সময় মিডিয়ার অত পাওয়ার ছিল না, ফলে তদন্তের উপরেও তেমনভাবে জোর দেওয়া হয়নি। কিন্তু 2020 সালে যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল, তাই সুশান্তের ডেথ নিউজ ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ফলে সুশান্তের মৃত্যু নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীষণই সেন্সেশন ক্রিয়েট হয়। এই সময় মহেশ ভাট, করণ জোহার, রিয়া চক্রবর্তী সহ বলিউডের একাধিক বড় বড় সেলিব্রিটিদের উপর আঙুল ওঠে এবং ধারণা করা হয় যে এরাই হয়তো পরিকল্পনা করে সুশান্ত সিং রাজপুতকে হত্যা করেছে বা তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আর সেই 2020 থেকে আজ 2025, আজও সাধারণ মানুষের মধ্যে একটাই দাবি, সুশান্ত সিং রাজপুত যেন জাস্টিস পান। তো প্রশ্ন হচ্ছে, সুশান্তের সঙ্গে সেদিন কি হয়েছিল? এটা কি কোনো পরিকল্পিত হত্যা ছিল? আর এখানে একটা বড় প্রশ্ন ওঠে যে কেন সিবিআই তদন্তের পরেও আজও সাধারণ মানুষরা এটা বিশ্বাস করতে চান না যে সুশান্ত নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছিলেন। এই প্রশ্নের উত্তরই আজ আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে চলুন জেনে নেই যে একজন আউটসাইডার হয়েও সুশান্ত কিভাবে বলিউডের এক অন্যতম সুপারস্টারে পরিণত হয়েছিলেন। 1986 সালের 21শে জানুয়ারি বিহারের পূর্ণিয়াতে সুশান্ত সিং রাজপুতের জন্ম হয়েছিল। তার বাবা কৃষ্ণ কিশোর সিং একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আর মা উষা সিং ছিলেন হাউসওয়াইফ। তাদের মোট 5 জন ছেলে মেয়ে ছিল, যার মধ্যে 4 জন ছিল মেয়ে এবং সুশান্ত ছিলেন একমাত্র ছেলে।
যেহেতু সুশান্ত পরিবারের সবথেকে ছোট ছিল, তাই ফ্যামিলির সবাই সুশান্তকে খুবই ভালোবাসত। তবে এটা ছাড়াও সুশান্তের চরিত্রের মধ্যে এমন কিছু ব্যাপার ছিল যেগুলো মানুষ বেশ পছন্দ করত। সে নিজের ইমোশনকে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস করতে পারত। আর যেহেতু সে ছোটবেলা থেকে একটা হেলদি ফ্যামিলিতে বড় হয়ে উঠেছিল, তাই তার মধ্যে এই স্বভাবগুলো বেড়ে উঠেছিল। অন্যান্য বলিউড সেলিব্রিটিদের উপর যখন আরোপ তোলা হয় যে তারা মুখে একটা মুখোশ পরে থাকে, সেখানে সুশান্ত নিজের ইমোশনকে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস করতে পারতেন। আর এই জন্য সিনেমা লাভাররাও একটা অন্য নজরে দেখতেন। সুশান্ত প্রথমে পড়াশোনার জন্য পাটনার সেন্ট কারেন হাই স্কুলে ভর্তি হয়েছিলেন, আর এখানে তাকে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হতো। সুশান্তের যখন ক্লাস 10-এর বোর্ড এক্সাম ছিল, তখন হঠাৎই একদিন তার মা তাকে ফোন করেন। ফোনে তিনি সুশান্তকে কয়েকদিনের জন্য বাড়িতে আসতে বলেছিলেন, কিন্তু যেহেতু সামনে এক্সাম ছিল, তাই সুশান্ত তার মাকে না বলতে বাধ্য হয়। কিন্তু পরের দিন সুশান্ত খবর পান তার মা ব্রেইন টিউমারে মারা গিয়েছেন। মায়ের মৃত্যু সুশান্তের জন্য ভীষণই শকিং ইনসিডেন্ট ছিল। আর তারপর থেকেই সুশান্তের মনে একটা গিল্টি ফিল হতো যে সে তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারেননি। ফলে পড়াশোনার উপরেও তার কনসেন্ট্রেশন ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছিল। 10th এক্সামের পর তার ফ্যামিলি বিহার থেকে দিল্লিতে শিফট হয়ে যায়, আর এখানে সুশান্ত কুলাচি হংসরাজ মডেল স্কুলে ভর্তি হন। নতুন স্কুলে গিয়ে সুশান্ত প্রথম সবার সঙ্গে সহজভাবে মিশতে পারতেন না, কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ এবং তার হার্ডওয়ার্কের ফলে কিছুদিনের মধ্যেই সুশান্ত এই সমস্যা থেকে বেরিয়ে আসেন। আর এইচএসের এক্সাম হওয়ার আগেই তার পার্সোনালিটি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল। তিনি প্রায় ক্লাসের মধ্যে নানা ধরনের জোকস বলতেন, বিভিন্ন রকম খেলাধুলায় অংশ নিতেন, যে কারণে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরাও সুশান্তকে বেশ পছন্দ করত। কিন্তু এত ক্যাজুয়াল হওয়ার পরেও সুশান্ত কিন্তু প্রত্যেকবার ক্লাসে টপার হতেন। ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, ফিলোসফি এই সমস্ত সাবজেক্টের দিকে সুশান্তের বেশ ইন্টারেস্ট ছিল, আর তার ইচ্ছা ছিল সে পরবর্তীকালে একজন অ্যাস্ট্রোনট হবে, অথবা সে একজন এয়ারফোর্স পাইলট হবে। আর এই কারণেই 12th পাশ করার পর সুশান্ত ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স এক্সামে বসেন, যেখানে সারা ভারতের মধ্যে তার র্যাঙ্ক হয়েছিল 7th। আর আশা করি এতেই বুঝতে পারবেন যে সুশান্ত ঠিক কতটা মেধাবী ছিলেন। এরপর তিনি গ্র্যাজুয়েশনের জন্য দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, একজন এত মেধাবী স্টুডেন্ট থেকে সুশান্ত কিভাবে বলিউডে গিয়েছিলেন? কি ছিল তার সেই জার্নির গল্প? চলুন এবার সেই কাহিনী আপনাদেরকে বলি। এবার সুশান্তের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে তিনি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু তার ফ্যামিলি তাকে জোর করে ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি করিয়েছিল। আর এই কারণে সুশান্তের পড়াশোনার প্রতি থেকে আগ্রহ ধীরে ধীরে উঠে যেতে শুরু করে। এই সময় সুশান্ত রোজ কলেজ থেকে হোস্টেলে ফিরে আয়নার সামনে বলিউড ফিল্মের গান চালিয়ে ড্যান্স করতেন। আর এই সময় তার ড্যান্সের প্রতি ভালোবাসা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি কলেজে পড়তে পড়তে এই বলিউডের ফেমাস কোরিওগ্রাফার শায়মাক দাভারের একাডেমিতে ভর্তি হয়ে যান। এবার যেহেতু তার আগে থেকে নাচের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ফলে ড্যান্সের ক্যারিয়ারে শাইন করা সুশান্তের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। শুরুর দিকে দাভার তাকে অ্যাজ এ ব্যাকআপ ডান্সার হিসেবে রাখতেন, কিন্তু সুশান্তের ক্রমাগত হার্ডওয়ার্ক এবং তার ফোকাসডের জোরে কয়েকদিনের মধ্যেই তিনি ব্যাকআপ ডান্সার থেকে একেবারে ফ্রন্ট রো ডান্সারের সুযোগ পেয়ে যান। এই সময় তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, কমনওয়েলথ গেমস এসবের মতো একাধিক ইভেন্টে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবেও পারফর্ম করেছিলেন। এর মধ্যে 2006 সালে কমনওয়েলথ গেমসে তিনি বলিউড নায়িকা তথা প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রায়ের সঙ্গেও পারফর্ম করেছিলেন। আর এই পারফরমেন্সের পর সুশান্ত বেশ ফেমাস হয়ে গিয়েছিলেন। তাছাড়া তিনি যথেষ্ট লম্বা আর হ্যান্ডসামও ছিলেন, যে কারণে তার প্রতি লোকজন অ্যাট্রাক্ট হতো। দাভার নোটিশ করেছিলেন ডান্সিং ছাড়াও সুশান্তের মধ্যে আরও একটা স্পেশাল স্কিল রয়েছে, যেটা তার বাকি ডান্সারদের থেকে আলাদা। সুশান্ত যখনই কোনো ক্যারেক্টার প্লে করতেন, তখন সেটাকে এমনভাবে প্রেজেন্ট করতেন যেন মনে হতো সেটা সত্যি কোনো লিভিং ক্যারেক্টার, যেটা দেখে দাভার বুঝেছিলেন যে সুশান্ত যদি সুযোগ পান তাহলে তিনি একজন বড় মাপের অ্যাক্টর হতে পারবেন। তাই তিনি সুশান্তকে থিয়েটারে জয়েন করার পরামর্শ দেন। কিন্তু এই সময় কলেজে ইঞ্জিনিয়ারিং কোর্সেও সুশান্তের মাত্র 1 বছর বাকি ছিল। তখন সুশান্তের সামনে দুটো পথ ছিল, হয় সে তার ইঞ্জিনিয়ারিং কোর্সকে কন্টিনিউ করবে, অথবা সে তার নতুন অ্যাক্টিং ক্যারিয়ারকে বেছে নেবে। সুশান্ত যথেষ্ট মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি জানতেন যে ইঞ্জিনিয়ারিংয়ে তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল, কিন্তু তার কাছে তার নিজের প্যাশন এবং নিজের ড্রিমস পড়াশোনার থেকেও বেশি ছিল। এই কারণে তিনি ইঞ্জিনিয়ারিং ইনকমপ্লিট রেখেই মুম্বাই চলে আসেন। আর এখান থেকে শুরু হয় ফিজিক্স অলিম্পিয়াড বিজয়ী সুশান্ত সিং রাজপুতের বলিউড জার্নি। মুম্বাই আসার পর সুশান্ত ফেমাস থিয়েটার ডিরেক্টর
ব্যারি জনের অ্যাক্টিং স্কুলে জয়েন করেছিলেন। এই সময় তিনি একজুট নামে একটি থিয়েটার গ্রুপেও জয়েন হয়েছিলেন, যেখানে তিনি 2.5 বছর ধরে বিভিন্ন নাটকে অ্যাক্টিং করেছিলেন। একদিন সুশান্ত যখন মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারে পারফর্ম করছিলেন, তখন বালাজি টেলিফিল্মসের কাস্টিং টিমের কিছু সদস্য সেখানে উপস্থিত ছিলেন। সুশান্তের অ্যাপিয়ারেন্স, বডি ল্যাঙ্গুয়েজ এবং ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার ক্ষমতা দেখে তারা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে শো শেষ হতেই তারা সুশান্তের সঙ্গে দেখা করেন এবং তাকে টিভি সিরিয়ালে কাজ করার প্রস্তাব দেন। আর এরপর তার ক্যামেরার সামনে আসা ছিল জাস্ট সময়ের অপেক্ষা। 2008 সালে সুশান্ত কিস দেশ মে হ্যায় মেরা দিল সিরিয়ালে সেকেন্ড লিড দিয়ে তার টেলিভিশন ক্যারিয়ারে যাত্রা শুরু করেন। কিন্তু তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল একতা কাপুরের পবিত্র রিশতা সিরিয়ালের হাত ধরে। এই সিরিয়ালের মেইন ক্যারেক্টার মানব দেশমুখের চরিত্রে সুশান্ত এতটাই ভালো অভিনয় করেছিলেন যে একটা সময় ভারতের ঘরে ঘরে সন্ধ্যা হলেই টিভিতে এই সিরিয়ালটা চলত। তবে সিরিয়ালে কাজ করতে করতে তিনি আরও একটি কাজ চালিয়ে যান। 2009 সালে মোহিত সুরির ফেমাস হরর ফিল্ম রাজ 2-এ সুশান্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেন। আর এতেই বুঝতে পারবেন যে সুশান্ত ঠিক কতটা ক্রিয়েটিভ মাইন্ডের পার্সন ছিলেন। শুধু তাই নয়, 2011 সালে তিনি আমেরিকার একটি নামী ইউনিভার্সিটিতে ফিল্ম মেকিংয়ের কোর্স করবেন বলে প্রিপারেশন নিয়ে ফেলেছিলেন, যেখানে রাজ 2-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করার অভিজ্ঞতা তার কাছে একটা বড় অ্যাডভান্টেজ হতে চলেছিল। কিন্তু ভাগ্য হয়তো সুশান্তের জন্য অন্য কিছুই লিখেছিল। 2011 সালে বলিউডের ফেমাস কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা সুশান্তকে তার আপকামিং ফিল্ম কাই পোচের জন্য কাস্ট করেন। আর এটা সুশান্তের কাছে একটা ভীষণই বড় অ্যাচিভমেন্ট ছিল। এই সময় তিনি আমেরিকা যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেন এবং পুরোটা সময় মুভির প্রিপারেশন নিতে শুরু করেন। 2013 সালে এই কাই পোচের হাত ধরেই সুশান্তের বলিউডের ক্যারিয়ার শুরু হয়। আর সিনেমাটা রিলিজ করার পর প্রচুর পরিমাণে পপুলারিটি পেয়েছিল। অত্যন্ত কম বাজেটে তৈরি হলেও এই সিনেমাটা সেই বছর টপ 15 বলিউড সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছিল। আর এই সিনেমার পর বলিউডে সুশান্ত সিং রাজপুতের পপুলারিটি রাতারাতি দ্বিগুণ হয়ে যায়। এরপর তিনি একাধিক সিনেমা সাইন করতে শুরু করেন। পিকে, শুদ্ধ দেশি রোম্যান্স, ব্যোমকেশ বক্সির মতো একাধিক সিনেমায় তিনি কাজ করেন। কিন্তু সুশান্তের ক্যারিয়ারের সবথেকে বড় ব্রেকটা এসেছিল 2016 সালের MS ধোনি মুভি থেকে। পর্দায় ধোনির ক্যারেক্টার তিনি এতটাই রিয়েলিস্টিক এবং পারফেক্টলি তুলে ধরেছিলেন যে মানুষ তার অভিনয়ের উপর দারুণ ইমপ্রেস হয়ে গিয়েছিল। আর এই সিনেমাটা সেই বছর এক অন্যতম ব্লকবাস্টার ফিল্ম হয়ে যায়। আর এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বলিউডের নামী ডিরেক্টর এবং প্রডিউসাররা সুশান্তকে তাদের ফিল্মে কাস্ট করার জন্য অ্যাপ্রোচ করছিলেন। টিভিতে হামেশাই তাকে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজে দেখা যেত। আর সে সময় সুশান্তকে দেখা হচ্ছিল বলিউডের একজন আপকামিং রাইজিং সুপারস্টার হিসাবে। এরপর সুশান্ত কেদারনাথ, ছিছরের মতো বেশ কিছু হিট ফিল্ম উপহার দিয়েছিলেন। বলিউডে তার শেকড় ধীরে ধীরে মজবুত হচ্ছিল। 2019 সালে ছিছরে সিনেমায় তার একটা ডায়লগ ভীষণই ফেমাস হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন, তোমার রেজাল্ট ডিসাইড করবে না যে তুমি জিতেছো না হেরেছো, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি চেষ্টা করেছো কিনা। तुम्हारा रिजल्ट डिसाइड नहीं करता तुम लूजर हो कि नहीं, तुम्हारी कोशिश डिसाइड करती है। আর এই সময় ইয়ং জেনারেশনকে এই ডায়লগটা মোটিভেট করতে ভীষণভাবে হেল্প করেছিল। সুশান্তের কেরিয়ারে এই সময় একেবারে পিক টাইম চলছিল। আর কেউ কখনো কল্পনাও করতে পারেননি যে সুশান্ত একসময় মুভিতে আত্মহত্যার বিপক্ষে কথা বলতেন। তিনি একদিন নিজেই সেই পথ বেছে নেবেন। সাল 2020, পৃথিবীর বুকে থাবা বসিয়েছিল মারণ ভাইরাস কোভিড-19। সে সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট এই মহামারী ঠেকাতে 22শে মার্চ থেকে গোটা ভারত জুড়ে লকডাউন জারি করে। আর প্রত্যেকটা মানুষ এই সময় নিজেদের বাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে যায়। আর সুশান্তের জন্য এখানে কোনো ব্যতিক্রম ছিল না। তিনি এই সময় বান্দ্রার মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে 6 তলার একটি ফ্ল্যাটে থাকতেন। তবে সুশান্ত কিন্তু এই ফ্ল্যাটে একা থাকতেন না। তার সঙ্গে তার 2জন বন্ধু, 2জন শেফ ও একজন হাউসকিপার থাকতেন। তিনি প্রত্যেকদিন সকালে উঠে মেডিটেশন করতেন, এরপর ওষুধ খেতেন এবং ফোনে রিলেটিভদের সঙ্গে কথা বলতেন কিংবা বই পড়ার মতো আরও বেশ কিছু ডেইলি রুটিন রিপিট করতেন। এই সময় যখনই তার মন খারাপ থাকত, তিনি তার বন্ধু মহেশ শেট্টির সঙ্গে ফোনে কথা বলতেন। মারা যাবার আগের দিন অর্থাৎ 13ই জুন রাতেও সুশান্ত মহেশকে কল করেছিলেন, কিন্তু একমাত্র সেই দিনই কোনো এক কারণে
মহেশ সুশান্তের ফোন রিসিভ করতে পারেননি। পরের দিন সকালে সুশান্ত অন্যান্য দিনের তুলনায় আগেই ঘুম থেকে উঠেছিলেন। এরপর তিনি গুগলে স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এরকম বেশ কিছু মেন্টাল ইলনেসের ব্যাপারে ঘাটাঘাটি করেন। আর তারপর তার গুগল সার্চ হিস্ট্রিতে আরও একটা টার্ম দেখা যায়, পেইনলেস ডেথ, অর্থাৎ ব্যথাবিহীন মৃত্যু। এগুলো ছাড়াও সেদিন সুশান্ত নিজের নাম সার্চ করে এটাও দেখার চেষ্টা করছিলেন যে লোকজন তার ব্যাপারে কী ভাবে। এরপর সকাল 9টা নাগাদ সুশান্ত তার দিদি প্রিয়াঙ্কাকে ফোন করেন এবং তার সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। এর 1 ঘন্টা পর তিনি ডেইলি রুটিন মতো মেডিসিন আর জুস খেয়ে তার ঘরে ঢুকে যান। সকাল 11:30 নাগাদ কুক এসে তাকে জিজ্ঞাসা করেন তিনি দুপুরে কিছু খাবেন কিনা। সুশান্তের একটা অভ্যাস ছিল, তিনি প্রায়ই নিজের দরজা খোলা রাখতেন, কারণ খোলামেলা পরিবেশই তার পছন্দ ছিল। কিন্তু সেদিন তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তার কুক ভেবেছিল তিনি হয়তো মিউজিক শুনছেন, তাই তিনি জিনিসটাকে তেমন একটা গুরুত্ব দেননি। কিন্তু এরপর যখন সুশান্তের 2 বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু তখনও সুশান্তের রুম থেকে কোনো উত্তর পাওয়া যায় না। এরপর তারা বারবার সুশান্তকে ফোন করে, কিন্তু একবারও সুশান্ত ফোন তোলেননি। আর ধীরে ধীরে তাদের মনে এবার সন্দেহ জমতে শুরু করে। এরই মধ্যে আশেপাশের ফ্ল্যাটের লোকেরাও সুশান্তের ফ্ল্যাটের সামনে ভিড় জমাতে শুরু করে। সুশান্তের এক বন্ধু বেলা 1:30 নাগাদ একজন চাবিওয়ালাকে ডেকে নিয়ে আসে। আর প্রায় 10-15 মিনিট চেষ্টা করার পর 1:45 নাগাদ যখন ঘরের দরজা খোলা হয়, তখন তারা দেখতে পান সুশান্তের মৃতদেহ ঘরের সিলিং থেকে ঝুলছে। ওখানে যারা ছিলেন তারা সাথে সাথে পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই সুশান্তের মৃত্যুর খবর মিডিয়ার মাধ্যমে সারা ভারতের দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দেশের টপ নিউজ এজেন্সিগুলো করোনা, লকডাউন কিংবা অন্যান্য নিউজের বদলে তখন একটাই খবর দেখাতে শুরু করে, সুশান্ত সিং রাজপুত ইজ নো মোর। এই ঘটনায় বলিউড তো বটেই, গোটা দেশ পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। কেউ ভাবতেও পারছিল না যে সুশান্তের মতো একজন গুড লুকিং, হ্যান্ডসাম এবং এত ভালো মনের একজন অ্যাক্টরের এত নির্মম পরিণতি হতে পারে। সুশান্তের ডেড বডি পোস্টমর্টেম করার জন্য কুপার মিউনিসিপ্যাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার পোস্টমর্টেম রিপোর্ট একটাই জিনিস ইঙ্গিত করছিল যে সুশান্ত নিজেই করেছেন। কিন্তু সুশান্তের ফ্যান থেকে শুরু করে অনেক পলিটিশিয়ান, অ্যাক্টর কিংবা সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও এই থিওরি মানতে রাজি ছিলেন না। আর সেটার প্রধান কারণ হলো সুশান্তের ঘর থেকে কোনো রকম নোট পাওয়া যায়নি। পুলিশ যখন এই মামলার ইনভেস্টিগেশন শুরু করে, তখন এমন কিছু জিনিস সামনে উঠে আসে যাতে গোটা দুনিয়া শকড হয়ে গিয়েছিল। একদিকে যখন সুশান্তের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ন্যারেটিভ ভাইরাল হচ্ছিল, তখন মুম্বাই পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। তারা প্রথমে সুশান্তের ঘর তল্লাশি করে, আর এই তল্লাশির সময় তারা একটি রোপ খুঁজে পায়। এছাড়া সুশান্তের আলমারির নিচে বেশ কিছু জামা কাপড় পড়েছিল, যেটা দেখে পুলিশ মনে করেছিল যে সুশান্ত হয়তো প্রথমে এই রোপ দিয়েই নিজের গলায় ফাঁস লাগাতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে তিনি সেটা পারেননি। আর এই কারণে তিনি আলমারি থেকে সবুজ কুর্তাটি বার করেছিলেন, আর তখনই হয়তো আলমারি থেকে জামা কাপড়গুলো নিচে পড়ে গিয়েছিল। এছাড়াও পুলিশ তার ঘর থেকে বেশ কিছু অ্যান্টি ডিপ্রেসেন্টের ওষুধ পেয়েছিল। আর এর ফলে পুলিশ একটা সিদ্ধান্তে আসে যে সুশান্ত হয়তো মারা যাওয়ার আগে মানসিক চাপে ভুগছিলেন। এরপর পুলিশ সুশান্তের পরিচিত একাধিক ব্যক্তিকে ইন্টারোগেট করতে শুরু করে। মৃত্যুর আগের দিন সুশান্ত তার বন্ধু মহেশ শেট্টির পাশাপাশি রিয়া চক্রবর্তীকেও ফোন করেছিলেন, তাই পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ শুরু করে। আর সে সময় জানা যায় সুশান্ত এবং রিয়া 2019 সাল থেকেই লিভ ইন রিলেশনশিপে ছিলেন। আর পুলিশকে রিয়া জানান সুশান্ত লাস্ট 6 মাস ধরে মেন্টালি স্ট্রাগল করছিলেন। You're only eating it? You're not eating in the day? Why? লকডাউনের কয়েক মাস আগে সুশান্ত এবং রিয়া ইউরোপের ট্যুরে গিয়েছিলেন। আর তখন রিয়া সুশান্তের ব্যবহারে বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন। তিনি দেখেন যে সুশান্ত সবসময় লোকজনের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করতেন, এনজয় করতে পছন্দ করতেন, তিনি নিজেকে হোটেল রুমে বন্দি করে রেখেছিলেন। আর এই কারণেই তাদের ট্যুর মাঝপথে শেষ করে চলে আসতে হয়েছিল। এমনকি সুশান্ত এই সময় এতটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন যে সুশান্ত তার চিকিৎসার জন্য 3 জন আলাদা সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করেছিলেন। আর এই 3 জনের মধ্যেই একজন ছিলেন সুশান ওয়াকার। তিনি দাবি করেন 2013-14 সাল থেকে সুশান্ত
অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD রোগে ভুগছিলেন, ফলে তার মাঝে মাঝেই কনসেন্ট্রেশন বা মনোযোগ দিতে অসুবিধা হতো। আর এই সময় পর্যন্ত লোকজনের মধ্যে এই কেস নিয়ে তেমন একটা হাইপ বা সেন্সেশন ক্রিয়েট হয়নি, কিন্তু এরপরেই পুলিশ এমন কিছু জানতে পারে যা এই কেসের পয়েন্ট অফ ভিউ পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল। মুম্বাই পুলিশ ইনভেস্টিগেশনে জানতে পারে সুশান্তের মৃত্যুর মাত্র 1 সপ্তাহ আগেই রিয়া তার সঙ্গে ব্রেকআপ করে তার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। আর এই খবর যখন পাবলিক হয় তখন মানুষের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে রিয়া চক্রবর্তীর উপর, আর লোকজন সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকেই দায়ী করতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই রিয়াকে গ্রেপ্তারের দাবি করা হচ্ছিল, তবে এর পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠে আসে, সুশান্তের মতো একজন সুপারস্টার, যার টাকা পয়সা, বন্ধু, গার্লফ্রেন্ড, সিনেমা কোনো কিছুর অভাব ছিল না, তিনি ঠিক কী কারণে মানসিক সমস্যায় ভুগতে পারেন? আর ইনভেস্টিগেশনে ধীরে ধীরে উঠে আসে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য। ছিছড়ে মুভি করার পর সুশান্তের কাছে পরপর 7টা মুভির অফার এসেছিল, কিন্তু হঠাৎই তাকে একে একে প্রত্যেকটা মুভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এর কারণ ছিল বলিউডের দুটো ফেমাস মুভি প্রোডাকশন হাউস ইয়াশ রাজ ফিল্মস এবং ধর্মা প্রোডাকশনের সঙ্গে সুশান্তের ফিল্মের কন্ট্রাক্ট নিয়ে ঝামেলা চলছিল। MS ধোনির সাফল্যের পর ডিরেক্টর শেখর কাপুর সুশান্তকে তার পানি সিনেমার জন্য অ্যাপ্রোচ করেছিলেন, কিন্তু YRF ফিল্মস এই সিনেমাটিকে প্রডিউস করা নিয়ে প্রজেক্টটিকে প্রায় 3 বছর ঝুলিয়ে রাখে, ফলে এই মুভিটা ক্যান্সেল হয়ে যায়। শুধু তাই নয়, YRF ফিল্মের বেফিক্রে নামে একটি সিনেমাতেও সুশান্তকে কাস্ট করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সুশান্তকে না জানিয়েই সেই মুভির রোল রণবীর সিংকে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে ধর্মা প্রোডাকশন সুশান্তের ড্রাইভ সিনেমাটাকে প্রডিউস করেছিল, কিন্তু প্রায় 2 বছর ধরে আটকে থাকার পর সিনেমাটিকে হলের বদলে OTTতে স্ট্রিমিং করানো হয়। আর এখানেই শেষ নয়, বিভিন্ন ধরনের টিভি শোতে বেশ কিছু অ্যাক্টর বা অ্যাক্ট্রেস সুশান্তকে প্রায় মক করতে। आ जाओ हेलो हेलो फिर बोल क्या है, क्या नाम क्या है इसका? ये सुशांत सिंह राजपूत है। अबे नाम है कि पूरा एड्रेस है? আর এসব কারণেই তিনি দিন দিন ডিপ্রেশনে ভুগতে শুরু করেন। সুশান্তের একজন জামাইবাবু পরবর্তীকালে জানিয়েছিলেন যে সুশান্ত তাকে মাঝে মাঝেই ফোন করে বলতেন যে সুশান্ত বলিউডের কাজ ছেড়ে তার গ্রামের বাড়িতে ফিরে যেতে চান, আর গ্রামে ফিরে বাচ্চাদের পড়াশুনো এবং চাষবাসের কাজ করতে চেয়েছিলেন। কিন্তু এই সময়ের মধ্যেই সারা দেশ জুড়ে লকডাউন শুরু হয়ে যায়, যার কারণে সুশান্ত আর কোথাও যেতে পারেননি। আর যখন এই সমস্ত তথ্য বাইরে আসে তখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটা অন্য ধরনের ন্যারেটিভ ক্রিয়েট হয় যে সুশান্ত বলিউডের নোংরা পলিটিক্সের শিকার হয়েছিলেন। এটা অনেকে দাবি করেছিলেন যে যেহেতু সুশান্ত ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেছিলেন, তাই তার সাকসেস অনেকেরই হিংসার কারণ হয়ে উঠেছিল এবং তার মৃত্যুর জন্য বলিউডের বড় বড় সেলিব্রিটিরাই দায়ী। সুশান্তের মৃত্যু নিয়ে যখন সারা দেশ জুড়ে তোলপাড় হচ্ছিল, তখন অদ্ভুতভাবে তার ফ্যামিলি পুরোপুরি চুপ ছিল। তারা 1 মাসেরও বেশি সময় ধরে মিডিয়ার সামনে একটাও কোনো কথা বলেননি। কিন্তু হঠাৎই 1 মাস পর 25শে জুলাই সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর সিং পাটনা থানায় সুশান্তের এক্স বান্ধবী রিয়া চক্রবর্তীর নামে FIR করেন। তার অভিযোগ ছিল যে রিয়া এবং তার ফ্যামিলি সুশান্তকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিয়েছিল। তিনি আরও জানিয়েছিলেন যে রিয়াই সুশান্তকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন। এমনকি বিভিন্ন অজুহাতে রিয়া সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। FIR করার একদিন পরেই সুশান্তের বাবা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পাবলিশ করেন, যেখানে তিনি দাবি করেছিলেন যে তিনি ফেব্রুয়ারি মাসেই বান্দ্রা পুলিশে রিয়ার বিরুদ্ধে কমপ্লেন করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ সে সময় তার কথায় তেমন গুরুত্ব দেয়নি। এমনকি সুশান্ত মারা যাবার পরেও তিনি বেশ কয়েকবার লোকাল থানায় রিয়ার নামে কমপ্লেন করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও পুলিশ তার কথায় তেমন গুরুত্ব দেয়নি। আর এই কারণেই তিনি 40 দিন পর পাটনা থানায় রিয়ার नामे অভিযোগ করেছিলেন। 25 फरवरी को मैंने बांदा पुलिस को आगाह किया था कि मेरे बेटे सुशांत की जान को खतरा है, परंतु उन्होंने कुछ नहीं किया। 14 जून को जब मेरे बेटे की जान चली गई तो हमने 25 फरवरी में नामित लोगों के विरुद्ध एक्शन लेने को कहा, परंतु 40 दिन के बीत जाने के बाद भी उन्होंने कोई कार्रवाई नहीं की। हार उठकर मैं पटना गया और अपने थाने में केस FIR दर्ज की। এই ভিডিও পাবলিশ হওয়ার পরেই পুলিশের ইনভেস্টিগেশন নিয়ে লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং লোকজন সন্দেহ করতে শুরু করে যে পুলিশই হয়তো এই পুরো কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সুশান্তের বাবা FIR লজ করার পরেই বিহার পুলিশ তাদের স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে মুম্বাই পাঠিয়েছিল।
কিন্তু সেই টিম যখন মুম্বাই পুলিশের কাছে সুশান্তের মৃত্যুর যাবতীয় তথ্য জানতে চায়, তখন মুম্বাই পুলিশ সেই ফাইল দিতে অস্বীকার করে। তখন বিহার পুলিশ নিজেদের মতো করেই তাদের ইনভেস্টিগেশন শুরু করে। তারা জানতে পারেন যে সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগেই তার এক্স ম্যানেজার দিশা সালিয়ান মুম্বাইয়ের মালাড এরিয়াতে রহস্যজনকভাবে একটি উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যান। এই তথ্য সামনে আসতেই বিহার পুলিশ যখন মুম্বাই পুলিশের কাছে দিশার মৃত্যুর কেসের ফাইল চায়, তখন মুম্বাই পুলিশ জানায় তাদের কাছে এই মৃত্যু সংক্রান্ত কোনো ধরনের কোনো ফাইল নেই। কিন্তু কিছুদিন পরেই মুম্বাই পুলিশ জানায় দিশার মৃত্যু সংক্রান্ত কেসের ফাইল তাদের কাছেই রয়েছে। আর পুলিশের এই ব্যবহারে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল যে পুলিশ কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তাই সুশান্তের বাবা সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করেন যাতে এই কেসটাকে সিবিআই এর কাছে হ্যান্ড ওভার করা হয়। সুপ্রিম কোর্ট তার এই অ্যাপিল মেনে নিয়েছিল। আর 2020 সালের আগস্টে সুপ্রিম কোর্ট এই কেসটাকে সিবিআই এর হাতে তুলে দেয়। এদিকে যেহেতু সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন, তাই ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিয়ার বিরুদ্ধে আলাদাভাবে ইনভেস্টিগেশন শুরু করে। আর এই কেস এতদিনের মধ্যে একটা ন্যাশনাল সেন্সেশনে পরিণত হয়ে যায়। প্রতিদিন এই মৃত্যু নিয়ে এমন নতুন নতুন অ্যাঙ্গেল উঠে আসছিল যে সিবিআই এর মতো কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির কাছেও এই কেসটা ক্রমশ জটিল হয়ে উঠছিল। ইডি অফিসাররা যখন সুশান্ত এবং রিয়ার রিসেন্ট ব্যাংক ডিটেলস চেক করে, তখন তারা সেখানে এমন একটা তথ্য পায় যেটা এই কেসের ডিরেকশনটাই বদলে দিয়েছিল। রিয়া এবং সুশান্ত দুজনেরই ব্যাংক ট্রানজ্যাকশনের একটা হিউজ পার্ট ব্যবহার করা হয়েছিল নিষিদ্ধ ড্রাগস, স্পেশালি গাঁজা কেনার জন্য। আর এই তথ্য সামনে আসতেই এই কেসের সঙ্গে যুক্ত হয় এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। 26 আগস্ট 2020 এনসিবি রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক সহ মোট 6 জনের নামে এফআইআর লঞ্চ করে। তারা বেশ কিছু ফোন কলস এবং চ্যাটের স্ক্রিনশটের মাধ্যমে নিশ্চিত হয় যে রিয়া ড্রাগ স্মাগলিং এর সঙ্গে যুক্ত ছিল। Engaging in transaction, in peddling, consumption of drugs. 9 সেপ্টেম্বর এনসিবি রিয়াকে অ্যারেস্ট করে। তারা অভিযোগ করেছিল যে রিয়াই সুশান্তের মানসিক অবস্থার ফায়দা তুলে তাকে ড্রাগ অ্যাডিক্ট হতে বাধ্য করেছিল, কারণ তার সঙ্গে বলিউডের ড্রাগ মাফিয়াদের যোগাযোগ রয়েছে। কিন্তু 1 মাস ইনভেস্টিগেশন চলার পরেও তারা রিয়ার বিরুদ্ধে কোনো রকম সলিড প্রমাণ জোগাড় করতে পারেনি। অবশেষে 7 অক্টোবর বোম্বে হাইকোর্ট পোক্ত প্রমাণের অভাবে রিয়ার বেইল অ্যাপ্রুভ করে। ইতিমধ্যে সুশান্ত সিং রাজপুতের কেসটা এতটাই হাই প্রোফাইল হয়ে উঠেছিল যে এর সাথে সিবিআই, ইডি, এনসিবির মতো 3টি কেন্দ্রীয় সংস্থা একসাথে তদন্ত করছিল। কিন্তু দীর্ঘ 5 বছর ধরে চেষ্টা করার পরেও তারা কোনো রকম ক্লিয়ার রেজাল্টে আসতে ব্যর্থ হয়। এই সময় 3 সংস্থা বলিউডের টপ অ্যাক্টর, পলিটিশিয়ান এবং একাধিক প্রভাবশালী ব্যক্তিকে জেরা করেছিল। আর ধীরে ধীরে মানুষের মনেও এই কেস নিয়ে সেন্সেশন এবং হাইপ দুটোই কমতে শুরু করে। 2025 সালের 22 মার্চ সুশান্তের মৃত্যুর প্রায় 5 বছর পর সিবিআই আদালতে তাদের কেসের ক্লোজার রিপোর্ট জমা দেয়, যেখানে তারা দাবি করে যে সুশান্তের মৃত্যু হয়েছে আত্মহত্যার কারণে। অন্যদিকে সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধেও কোনো রকম আর্থিক প্রতারণার প্রমাণ পাওয়া যায়নি। আর শেষ পর্যন্ত ইডিও তাকে ক্লিন চিট দিয়ে দেয়। তবে সুশান্তের বাবা মা কিন্তু আজও এই কেসের ইনভেস্টিগেশন নিয়ে খুশি নন। তারা পুনরায় পাটনা কোর্টে এই রিপোর্টের বিরুদ্ধে নতুন করে তদন্ত করার অ্যাপিল করেছেন। দেখুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কিন্তু অনেক রকম থিওরি রয়েছে। এমন একটা সময় এই ঘটনাটা ঘটেছিল যে সময় দেশের বেশিরভাগ মানুষ ঘরের মধ্যেই সারাটা দিন কাটাচ্ছিলেন। ফলে ইন্টারনেটের ব্যবহার এই সময় আমাদের মধ্যে অনেক বেড়ে গিয়েছিল। মানুষজন না চাইলেও একটা বোরিং লাইফ কাটাতে বাধ্য হয়েছিল। আর এই পরিস্থিতিতে যখন সুশান্ত সিং রাজপুতের মতো একজন সাকসেসফুল অ্যাক্টরের মৃত্যুর খবর সামনে আসে, তখন ইন্টারনেটে নানা ধরনের কনস্পিরেসি থিওরি উঠে আসে, যেগুলো বেশিরভাগই উঠে এসেছিল বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক ঘটনার উপর ভিত্তি করে। তবে সিবিআই রিপোর্টে জানা যায় সুশান্ত যেদিন মারা গিয়েছিলেন তার ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাছাড়া মৃত্যুর আগে সুশান্ত সিং রাজপুতের ইন্টারনেট সার্চ হিস্ট্রি, তার মেডিকেল হিস্ট্রি, এই সব কিছু দেখে সিবিআই একটা সিদ্ধান্তে এসেছিল যে সুশান্ত সিং রাজপুত করেছিলেন। তবে এই ঘটনায় আরও একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা গিয়েছে যে বলিউডে ঠিক কী বাজেভাবে নোংরা পলিটিক্স চলে। যারা আউটসাইডার তাদেরকে ঠিক কী রকম মানসিক পরিস্থিতির মধ্যে থেকে পার হতে হয়। তবে সেদিন ওই রুমের মধ্যে ঠিক কী হয়েছিল, ঠিক কী কারণে সুশান্ত এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন,
তা আমরা জানি না, তবে আজও কিন্তু তার মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তোলে। আপনার কি মনে হয় সুশান্তের মৃত্যুর পেছনে কি কোনো বড় গভীর ষড়যন্ত্র ছিল, নাকি এটা কোনো ছিল? কেমন লাগলো আজকের এই কন্টেন্ট সেটাও জানাবেন। অবশ্যই ভিডিওটা একটি করে লাইক করে দিন। আর এই ধরনের আরও কোন কোন সেলিব্রিটি বা কোন মার্ডার মিস্ট্রি ব্যাপারে আপনি জানতে চান সেটাও আমাদেরকে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।